বিএনপি এবং বাংলাদেশ ক্রিকেট টিমের মধ্যে একটি অদ্ভুত মিল রয়েছে। তাদের বাংলাদেশ ক্রিকেট টিম যখন হারে তাদের মধ্যে সেই অনুশোচনাটা বোধ থাকে না এবং বাংলাদেশের মানুষ তাদেরকে যে পরিমাণ সাপোর্ট করেন, সেই সাপোর্টারদের যে একটি আবেগের জায়গা সেটাও তারা ধরে রাখতে পারেন না এবং তাদের মধ্যে সেই অনুশোচনা বোধ নেই হারার পরেও। হারার ভিতরে হারা আছে এবং বিএনপিরও সেই অবস্থা। তাদের সারা জায়গায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো, ছাত্র সংসদ নির্বাচনগুলো হারার পরে তাদের মধ্যে সেই অনুশোচনা বোধ নেই এবং তারা যখন ডাকসু এবং জাকসুতে হারে এবার চাকসুতে যখন হারার আগ মুহূর্তে তারা এখান থেকে যে বিলেমগুলো মানুষকে দিয়েছিল, অর্থাৎ ক্যাম্পাসের যারা নির্বাচনের দায়িত্ব পালন করেছেন তাদেরকে বলেছেন তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছেন, সেখানে জামাতের শিক্ষক রয়েছেন, এরকম কথা তারা বলছেন। অথচ যারা বিশ্ববিদ্যালয়ের ভোটার, যারা ভোট দিয়েছেন তারা কোনো অভিযোগ করেনি। তারা যে প্রার্থীকে ভোট দিয়েছেন যদি সেটি দুর্নীতি হতো বা তারা প্রতিবাদ করতে, এটা বিশ্ববিদ্যালয়ের নেচার এবং তারা সেখানে সবাই শিক্ষিত পারছেন এবং অ্যাডাল্ট শ্রেণীর, অর্থাৎ তারা সেখানে সব তাদের যে জ্ঞান মেধা প্রজ্ঞার মাধ্যমে একটি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন, সেখানে তাদেরকে শিখিয়ে দেওয়ার কিছু নেই এবং তাদের যে অধিকার আদায়ের লড়াইয়ের জন্য তারা সংগ্রাম করছেন সেটা কিন্তু করতে পারেন। এবং গতকালকের যে ঘটনা, চাকসু নির্বাচনকে ঘিরে ছাত্রদলের সভাপতি তিনি একটি ভিডিও লাইভ করলেন, সেখানে এসে হুমকি দামকি সারা বাংলাদেশ অচল করে দেবে, ইলেকশনে যদি ভোটে কোনো কিছু কারচুপি হয়, এরকম নানান বিষয়। এবং মধ্যরাতে তিনি তাদের নেতাকর্মীদের নিয়ে ২০-৩০ জন নিয়ে তিনি শাহবাগে এসে ধাক্কাধাক্কি করার মধ্য দিয়ে তাদের একটি মিছিল, সংক্ষিপ্ত একটি মিছিল হয় এবং সেটি মিডিয়ায় দেখানো হয় এবং তিনি ঘোষণা করেন যদি ইলেকশনে কোনো অনিয়ম হয় তাহলে সারা বাংলাদেশ তিনি অচল করে দিবেন। অথচ এখন ছাত্রদলের যদি তারা একটি প্রোগ্রাম আয়োজন করেন মহানগরে, যদি তারা একটি প্রোগ্রাম দেন যে কালকে আমরা এটা করব, যদি তারা ভাড়া করে লোক না আনেন বস্তি বা বিভিন্ন জায়গা থেকে, তাহলে হয়তো তারা ১,০০০ লোকও জড়ো করতে পারবেন না মহানগরে। তাদের ২টি মহানগর রয়েছেন এবং বিভিন্ন ইউনিট রয়েছে, বিশ্ববিদ্যালয় রয়েছে। সেখানে ১,০০০ লোক উপস্থিত করে তাদের জন্য খুব টাফ হয়ে যাবে। তারা সারা বাংলাদেশ অচল করে দেওয়ার হুমকি দিচ্ছেন। এবং আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচনটি দেখে মানুষ এখন তাদের যে হাসাহাসি করছেন সেটাও তারা বুঝতে চাচ্ছেন না যে তাদের যে ভিতরগত যে অবস্থা, তাদের সাংগঠনিক কার্যক্রম, বাস্তব যে বিষয়টা সেটা তারা মানতে নারাজ এবং তাদের যে অতীত অভিজ্ঞতা, অর্থাৎ পূর্বে তারা দেশ শাসন করেছেন, তারা দুইবার ক্ষমতায় ছিলেন তাদের দল, সেখানে তাদের অনেক অভিজ্ঞতা হয়েছে এবং রাষ্ট্র পরিচালনার জন্য তাদের প্রজ্ঞা রয়েছেন, তাদের নেতা কর্মীরা সেই সামর্থ্য রয়েছে এমন দাবি এবং তারা একটি বৃহৎ রাজনৈতিক দল, এটা মানুষও বলে এবং সবাই বলে। কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচনে তারা হেরে যাচ্ছেন, সেখানে তাদের বড় দলের সেই সম্ভাবনা নেই এবং সেখানে ছাত্র শিবির একক আধিপত্য করছেন, সেটাও তারা মানতে নারাজ। তারা বলছেন যে এখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হচ্ছে। সেটাই যদি হয়, সাধারণ শিক্ষার্থীরা যারা ভোট দিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তাহলে তাদের অবশ্যই প্রতিবাদ করত যে সেখানে জাল ভোট হচ্ছে অথবা ইলেকশন যারা কমিশনে রয়েছেন তারা সেখানে ২ নম্বরে করে একটি দলকে বা একটি দলের পক্ষে কাজ করছে। এই যে বাস্তব নিরীক্ষে সেটাও তারা মানতে নারাজ এবং তারা এখন যে বিষয়টি করেছেন, তাদের যে ছাত্র দলের যে সংগঠন রয়েছেন তারা বিভিন্ন জায়গার কোনো একটি ঘটনা হলে সেটা জামাতের নামে চালিয়ে দেয় এবং সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেয়। এর পরবর্তীতে জানা যায় সেখানে জামাতের কোনো লোক সেখানে জড়িত না। এরকম একটি প্রোপাগান্ডা সেল তারা তৈরি করেছেন। সেই সেলের মাধ্যমে এখন যেভাবে গুজব ছড়াচ্ছে এবং মানুষ তাতে বিভ্রান্ত হচ্ছে এবং বিভিন্ন জায়গায় তাদের নেতাকর্মীদেরকে পাঞ্জাবি টুপি পরিয়ে বলা হচ্ছে তারা জামাত থেকে বিএনপিতে এসেছেন। এটি কিন্তু বিভিন্ন জায়গায় এখন শোনা যাচ্ছে এবং আওয়ামী লীগের কিছু লোকজনকে তারা পাঞ্জাবি টুপি পরিয়ে, যাদের দলীয় কোনো পরিচয় ছিল না, তারা এখন সেটাই বলছেন যে জামাত থেকে ৩০০-২০০ লোক তাদের বিএনপিতে যোগদান করছেন এবং তাদের যে কর্মকাণ্ড সেটা তাদের পছন্দ না, সেই কারণে। এবং তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনি কেন এসেছেন, তিনি আপনি কি আগে জামাত করতেন অথবা আপনি কেন বিএনপিতে এসেছেন জামাত থেকে, সেটা কিন্তু উত্তর দিতে পারেন না। অর্থাৎ তিনি যে সেখানে জয়েন করলেন, অর্থাৎ বিএনপিতে যে যোগদান কর্মসূচিতে অংশগ্রহণ করলেন, সে জানেই না যে তিনি কেন সেখানে গিয়েছেন এবং তিনি অতীতে কোন দল করেছেন। এরকম একটু অবস্থা সেটি করে যাচ্ছেন এবং তাদের যে অহমিকা, শেখ হাসিনার যে অবস্থা হয়েছিল, মানে তার ভিতরে যে অহমিকা, তার কয়েকটি ভিডিও ক্লিপ এবং সাংবাদিক এবং তার মন্ত্রীরা অহংকার করে বলেছিলেন যে আওয়ামী লীগকে হারানোর মতো কোনো দল বাংলাদেশ বা কোনো গোষ্ঠী বাংলাদেশে নেই এবং এই অহমিকার ফলে তার যে অবস্থা হয়েছে, তিনি কিন্তু শেষ পর্যন্ত পালিয়ে গেলেন এবং তাদের সমস্ত মন্ত্রী এমপি সবাই একসাথে পালিয়ে গেলেন, নেতাকর্মীরাও পালিয়ে গেলেন।
তো বিএনপিরও এখন সেই অবস্থা, তারা জুলাই সনদ নিয়েও একটি আহ, অন্যান্য রাজনৈতিক দল অর্থাৎ জুলাই অভ্যুত্থানে যারা জড়িত ছিল, জুলাই অভ্যুত্থানের সাথে যারা ওতপ্রোতভাবে বা প্রথম সারিতে যারা এই আন্দোলন সংগ্রামটা করেছিলেন, তাদের যে দাবি, সেই দাবিও তারা মানছে না। তারা টপ ডিসেন্ট দিয়ে বসে আছেন এবং তাদের দাবি হচ্ছে যে জামাতের দাবি গণভোট আগে করার জন্য, অর্থাৎ লোয়ার আর আপার হাউসে দুইটিই করতে চাচ্ছেন এবং সেটি আগে হলে, অর্থাৎ নির্বাচনের আগে যদি হয়, নভেম্বরের মধ্যে হয়, যে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হবে কি হবে না, বা সংবিধান পরিবর্তন বা পরিবর্তন হবে কিনা সেটা নিয়ে গণভোট করার জন্য। কিন্তু সেখানেও বিএনপি বলছে সেটা নির্বাচনের দিন অর্থাৎ একই দিনে করার জন্য। এরকম একটি পরিস্থিতির মধ্যে দিয়ে এবং বাংলাদেশে এখন নূতন একজন সংবিধান বিশেষজ্ঞ এসেছেন বিএনপিতে, সালাউদ্দিন সাহেব। তিনি এমন একজন বিশেষজ্ঞ এখন বাংলাদেশে, তার মতো সংবিধান অর্থাৎ আইন কানুন তিনি পড়ে সব মুখস্থ করে ফেলেছেন এবং তার মতো বাংলাদেশের সংবিধানকে এত শ্রদ্ধা কেউ করে না। অর্থাৎ মানে একটা লোক চুরি করলে যেরকম মানে লক্ষণ দেখা দেয়, অর্থাৎ অতি ভক্ত চোরের লক্ষণ, সেটি কিন্তু তার মধ্যে ফুটে উঠেছে এবং তিনি তার কথাবার্তায় খুব স্বাবলম্বীভাবে বলেন। কিন্তু তার বলা আবার কথা হলো, যদি ওই সংবিধানই তিনি মানেন, তিনি যখন তাকে যখন ভারতে পাওয়া যায়, ভারতে যাওয়ার পর সেখানে তাকে জেলে কয়েকদিন রাখা হয়, তারপরে একটি বাড়িতে রাখা হয়, এরপরে তার সেখানে মামলা যখন নিষ্পত্তি হয়, তারপরেও কিন্তু তিনি দেশে আসেননি। তিনি বাংলাদেশ পন্থী, অর্থাৎ বাংলাদেশি সংবিধান, বাংলাদেশের আইন কানুনকে খুব শ্রদ্ধা করেন, অথবা তিনি কিন্তু বাংলাদেশে আসেন নাই। তিনি এসেছেন কবে? 5ই আগস্টের পরে, যখন শেখ হাসিনা পালিয়ে যায় তারপরে কিন্তু তিনি এসেছেন, অর্থাৎ শেখ হাসিনা সেখানে গিয়েছেন, তিনি বাংলাদেশে এসেছেন। তার থেকে এখন আমাদের বাংলাদেশের মানুষকে এখন সংবিধান শিখতে হবে, সংবিধানের বিষয়ে পড়াশোনা জানতে হবে এবং তিনি এই সংবিধান নিয়ে পড়ে আছেন। অথচ তিনি, তার সাংবিধানিক অধিকার ছিল যে একটি রাষ্ট্রের নাগরিক, তিনি তাকে যেভাবে নেওয়া হয়েছিল যখন তার সেখানে মামলা নিষ্পত্তি হয়, তাকে দেশে আসা, অর্থাৎ দেশকে যে ভালোবাসে তার দেশে আসা, সে কিন্তু আসেনি। তার বিরুদ্ধে মামলা ছিল, হয়তো জেল জুলুমের ভয়ে তিনি আসেননি, কিন্তু তার ভিতরে এখন দেশপ্রেম সবচেয়ে বেশি। এবং যারা বাংলাদেশে জেল জুলুম খেটেছেন, বিএনপির মধ্যে অনেক থেকে নেতা রয়েছেন, তারা এখন সংবিধান সংবিধানের বিষয় বা তারা এখন পিছনে চলে যাচ্ছেন। এইরকম একটি পরিস্থিতিতে বিএনপির মধ্যে যে অবস্থা হচ্ছে, যে তাদের ওয়ার্ড থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা, জেলা থেকে মহানগর পর্যন্ত যে একটি বিস্তার সংগঠন রয়েছে, সেই সংগঠনের যে সুনাম সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছেন সাধারণ মানুষ, অর্থাৎ বিএনপিকে যারা ওই অত্যাচারিত অর্থাৎ জুলুম, শেখ হাসিনা যে জুলুম করেছিলেন বিএনপির উপরে, মজলুম হিসেবে মানুষ যে একটি সিম্পিতি ছিল, মানে তাদেরও যে সব নেতাকর্মী ছিল, তারাও কিন্তু এখন তাদেরকে ভোট দেবে কিনা সেটা সন্দেহ। বিভিন্ন সাক্ষাৎকারে সেটা দেখে যাচ্ছে যে তারা বিএনপি করতো ঠিকই, কিন্তু তারা ভোট দিবেন না, অথবা তারা কোথায় দিবেন সেটাও হয়তো পরিষ্কার না, কিন্তু তারা বিএনপিকে দেবে না তাদের কর্মকাণ্ডের জন্য। কিন্তু সেটা নিয়েও তারা অনুতপ্ত না, এবং ছাত্র দলের যে কর্মকাণ্ড সেটা নিয়েও তারা অনুতপ্ত না, কোনোটাই নিয়ে অনুতপ্ত না। তাদের একটি নির্বাচন লাগবে, সারা বাংলাদেশে নির্বাচন হলে তারা ভেবেছেন যে অতীতে যে নির্বাচনগুলো হয়েছে, যে যেখানে বেশি শক্তি আছে সেটি ইউজ করে কিছু, যেহেতু এটি ব্যালটে হবে, ব্যালট যদি ভরে দেওয়া যায় তাহলেই তারা এমপি হয়ে যাবেন, এমনটি তাদের একটি ভাব রয়েছে। কিন্তু পক্ষান্তরে এই ইলেকশনটি সবচেয়ে চ্যালেঞ্জিং একটি ইলেকশন হবে, সেটা কিন্তু বারবার অন্তর্বর্তীকালীন সরকার বলেছেন এবং কমিশন কিন্তু বলছেন। এবং যে আইন কানুন করা হচ্ছে, সেই আইন কানুনের ফাঁদে বিএনপি যদি আগের যে ক্যারেক্টারের রাজনীতি, আগের যে নির্বাচনগুলো যেভাবে পেশি শক্তি খাটানো হয়েছে সেটি যদি করেন, তাহলে নির্বাচনটি বানচাল হয়ে যাবেন। তারা কিন্তু সেটাও মাথায় নিচ্ছেন না। তারা এখন যেভাবে চলছেন, কিন্তু সাধারণ যারা ভোটার রয়েছে তারা কিন্তু বিভিন্ন রকম, যেভাবে শোনা যাচ্ছে, মানুষ কিন্তু নীরব ভোট বিপ্লব হবে। তারা কিন্তু এখনো সেটি বুঝতে চাচ্ছেন না, বা বুঝতে চাইলেও তাদের বিতর্কিত বিষয়, কিন্তু তারা বুঝতে চাচ্ছেন না। এবং নেতাকর্মীরা কিন্তু উজ্জীবিত ছিল যতটুকু, এখন কিন্তু সেটি নেই। এবং তাদের যে প্রত্যেকটি জায়গায় 4-5 জন করে ক্যান্ডিডেট, সেটা নিয়ে তারা একটি বিপাকে রয়েছেন এবং সারা বাংলাদেশে অনেক নেতাকর্মীকে শোকাজ, বহিষ্কার, বিভিন্ন অপকর্মের সাথে দায়, এই যে একটি অবস্থার মধ্যে দিয়ে তারা চলছেন। এবং ছাত্র সংগঠনগুলো তারা যে রানিং স্টুডেন্ট সেটি দিয়েও তারা পরিচালনা করতে পারছেন না, এটাও একটা ব্যর্থতা। সেখান থেকে কিন্তু ছাত্র শিবির যেমন তারা মেধাবী ছাত্রদেরকে নিয়ে কাজ করছেন, এবং তারা কিন্তু তাদের যে পড়াশোনা শেষে তারা যে এই রাজনীতির সাথে ইনভলভমেন্ট থাকবে সেটাও না, তারা কিন্তু তাদের যে কর্মক্ষেত্র সেখানে তারা সেদিকে ধাবিত হয়। এবং দুইজন
জামাত থেকে নির্বাচন করবেন এমন দুইজন, যা একজন গাজীপুর একজন বগুড়াতে, তারা কিন্তু তুরস্ক বিশ্ববিদ্যালয়ে তারা শিক্ষকতা করতেন, সেই শিক্ষকতা ছেড়ে সেখান থেকে কিন্তু বাংলাদেশে এসেছেন। অর্থাৎ তারা ছাত্র জীবনে ছাত্র শিবির করেছেন অথবা জামাতের রাজনীতির সাথে জড়িত ছিল, কিন্তু তারা তাদের ভেতরে সেটি ছিল না। তারা কিন্তু, এবং আমরা দেখেছি ছাত্র শিবিরের সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি মির্জা গালিব সাহেব, তিনি